হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে থেকে আমরা সিএসএস টপিক চালু করছি, অর্থাৎ সিএসএস নিয়ে আজকে থেকে আমরা কন্টিনিউ ক্লাস স্টেপ বাই স্টেপ করে যাব। তো গত ক্লাসগুলোতে আমরা এসটিএমএল নিয়ে আলোচনা করেছিলাম। আমরা এসটিএমএল এ দুইটা প্রজেক্টও করেছি। তো বলে রাখা ভালো, আমি সিএসএস কমপ্লিট করার পরেও এসটিএমএল এ যেমন আপনাদের আর্নিং একটা সোর্স দেখিয়েছিলাম ইমেল সিগনেচার নিয়ে, ঠিক একইভাবে সিএসএসটা কমপ্লিট করার পর আমি আরেকটা আর্নিং সোর্স আপনাদের দেখিয়ে দেবো। তো চলুন আমরা শুরু করি আজকে টিউটোরিয়াল। তো আজকে টিউটোরিয়ালে আজকে টিউটোরিয়ালটাকে আরেকটু ইজি করার জন্য আমি কিছু নোট রেডি করে গেছি। আমি ভিডিও ডিসক্রিপশনে এই ফাইলটা আপনাদের দিয়ে দিব, আপনারা চাইলেই এটা নিয়ে নিতে পারবেন। ওকে, তো সবাই একটু খাতা কলম নিয়ে বসুন, যেহেতু আজকে সিএসএস এর ফার্স্ট ক্লাস, কিছু নোট করতে হবে আপনাদের। ওকে, প্রথম হচ্ছে হোয়াট ইজ সিএসএস। সিএসএস এর পূর্ণরূপ আমরা যেটা বলি ক্যাসকেডিং স্টাইল শিট। এখানে কিছু দুইটা মিনিং, অনেক কিছু আছে। আমি আসলে এগুলা বিভিন্ন ধরনের নেট থেকে সোর্সগুলো আমি কালেক্ট করেছি। আপনি w3school.com যে ওয়েবসাইট আছে ওইখানে গেলে আপনি প্রচুর রিসোর্স পাবে। আমি ওইখান থেকে ইম্পর্টেন্ট যে নোটগুলো এগুলো নিয়ে আমি স্লাইডটা তৈরি করেছি। তো সিএসএসটা আসলে কি? সিএসএসটা যে বিষয়টা, এসটিএমএল এর যে ডকুমেন্টগুলো বা যে এলিমেন্টগুলো আছে, সেই ডকুমেন্ট বা এলিমেন্টগুলো আসলে আমরা স্টাইল দেওয়ার জন্য, বা এটা কিভাবে থাকবে, কোন পজিশনে থাকবে, ব্রাউজারে কিভাবে ডিসপ্লে হবে, এই জিনিসগুলোকে কন্ট্রোল বা আউটপুটের যে বিষয়গুলো ওইগুলো আমরা নিয়ন্ত্রণ বা আউটপুটটা দেখে থাকি, সেটা হচ্ছে সিএসএস এর সাহায্যে। আবার বলে রাখা বলো, সেটা হচ্ছে আপনারা এইভাবে ভাববেন না যে শুধু সিএসএস দিয়ে আমরা কাজ করবো, তা কিন্তু না। অর্থাৎ এসটিএমএল ল্যাঙ্গুয়েজটা তো আমরা ব্যবহার করতে হবে। এসটিএমএল ছাড়া আপনি অন্য কোনো ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে পারবেন না। এসটিএমএল ল্যাঙ্গুয়েজটাকে ব্যবহার করেই আপনি সিএসএস ব্যবহার করতে হবে। অর্থাৎ এসটিএমএল এলিমেন্টগুলোকে আরও মডিফাই, আরও স্টাইল, বা এটা ব্রাউজারে বা বিভিন্ন ধরনের ইন্টারফেসে কীভাবে শো করবে, ওইটাকেই নিয়ন্ত্রণ করার জন্য আমরা সিএসএস কোডগুলো ব্যবহার করব। তো চলুন আমরা সিএসএসে কোডিং করার জন্য আমরা বেসিক সিনট্যাক্স ফরম্যাটে একটু বুঝে নিই। তো সিনট্যাক্স বলতে এখানে কি বোঝাচ্ছি আমরা, আমি যদি একটু ভিজুয়াল স্টুডিও কোডটা ওপেন করি তাহলে আপনাদের বোঝাতে সুবিধা হবে। আমরা একটা ফাইল ক্রিয়েট করে নিই, সেভ করে নিই। আমরা ডেস্কটপে সেভ করব, তবে যেহেতু সোর্স ফাইলে আপনাদের প্রোভাইড করব তার জন্য আমি একটা ফোল্ডার ক্রিয়েট করে নিয়েছি। আজকে থেকে যেহেতু যে সিএসএস করব, সিএসএস নামে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। ওকে, সিএসএস এর ভিতরে আমরা ফাইলের নাম দিচ্ছি, ধরে নেন এখান থেকে। আচ্ছা, আমরা কি করব, আচ্ছা সিএসএস এর ফার্স্ট ক্লাসও আপনি যে কোনো নাম নিতে পারেন। আমরা এখানে এটাকে নাম নিলাম index.html নামে, এটাকে সেভ করে নিলাম। ওকে, তো কী নিয়ে যেন আলোচনা করছিলাম। তো আমরা, হ্যাঁ, সিনট্যাক্স জিনিসটা কি, আমরা এইচটিএমএল এর সিনট্যাক্স হিসেবে কিন্তু এই গ্রেটার দেন লেস দেন সিম্বলগুলো ব্যবহার করেছিলাম। অর্থাৎ এই গ্রেটার দেন লেস দেনগুলো সিম্বলগুলোকেই হচ্ছে কিন্তু আপনার সিনট্যাক্স। আর ভিতরে যে জিনিসগুলো লিখেছিলাম, যেমন আমি এইচটিএমএল লিখেছিলাম, এইচটিএমএল হ্যাড, ইমেজ, পি, বি, এই যে জিনিসগুলো, এগুলো প্রত্যেকটা হচ্ছে ট্যাগ, আর এইগুলা হচ্ছে সিনট্যাক্স। হ্যাঁ, গ্রেটার দেন লেস দেন যে সিম্বলগুলো আছে এগুলো হচ্ছে এক একটা সিনট্যাক্স। ওকে, তো সিএসএসেও কোডিং করতে আমাদের সিনট্যাক্সের যে ফর্মুলাটা আছে সেটা হচ্ছে এরকম, যে সিএসএসের তিনটা জিনিস আপনাকে বুঝতে হবে। সেটা হচ্ছে সিলেক্টর জিনিসটা কি, তারপর হচ্ছে প্রপার্টি জিনিসটা কি, আর হচ্ছে ভ্যালু জিনিসটা কি। এই জিনিসটা বুঝতে পারলে আপনার কাজ শেষ হয়ে যাবে। তো যেমন আমি একটা জিনিস একটু খেয়াল করি, আমি এখানে যেহেতু আমার এইচটিএমএল লাগবে, তাহলে HTML5 যে স্ট্রাকচারটা ওটা আমি কমপ্লিট করে নিলাম এবং সেভ করে নিলাম। সাপোজ ধরে নেই আমি এখানে লিখলাম হচ্ছে H1 টেক শুরু, H1 টেক শেষ। এখানে কিছু একটা জিনিস, ধরেন আমি এখান থেকে বাংলাদেশ লিখলাম, ওটাকে সেভ করলাম, এবং এটাকে যদি আমি একটা ডিফল্ট ব্রাউজার এটা ওপেন হোক, এবং ওপেন হতে হতে আমি এই সুযোগে কিছু কাজ করে নিই। যেমন এইখানে আমি যদি আরও কিছু অ্যাড করি, যেমন আমি এখানে লিখছি হচ্ছে আচ্ছা যেহেতু, হ্যাঁ, এটা আউটপুটটা এখানে শো করছে। এর মধ্যে আমি আর কিছু একটু মডিফাই করি, কোডে যাই, এখানে লিখলাম আই লিভ ইন বাংলাদেশ। ওকে, আই লিভ ইন বাংলাদেশ। ওকে, তাহলে আমি যদি বলি এই যে আই লিভ ইন, এই টোটাল জিনিসটাকে সিলেক্ট করছে কি, বা এটা আমি রিপ্রেজেন্ট করতেছে কার সাহায্যে, H1-এর সাহায্যে। তার মানে এখানে আমার এই যে টোটাল ট্যাক্সটা, এটাকে সিলেক্ট করতে পারছি যে H1 ট্যাগ। তার মানে এই টোটাল ট্যাক্সটা সিলেক্টর হচ্ছে আমার H1। এখানে সিলেক্টর জিনিসটা বুঝলে আপনার সিএসএস কোডিং করাটা অনেক ইজি হয়ে যাবে। আমি আবার বলছি, এখানে তিনটা জিনিস বুঝতে হবে: সিলেক্টর কি, প্রপার্টি কি, ভ্যালু কি। তো এই জিনিসটা আমি রিপ্রেজেন্ট করলাম, যে আমি এখানে লিখলাম আই লিভ ইন বাংলাদেশ, এবং আউটপুটে তাই দেখতে পাবো। এখন
সিএসএস এই যে আমরা এইচটিএমএল জিনিসের মাধ্যমে এইচটিএমএল এই যে এলিমেন্টটা বা এই যে আউটপুটটা, এখন এটাকে মডিফাই করব হচ্ছে সিএসএস এর সাহায্যে, অর্থাৎ এটা স্টাইলটা চেঞ্জ করব অথবা ব্রাউজারে এটার পজিশনটা চেঞ্জ করবো, আমি একটু বাম দিকে সরিয়ে আনবো, ডান দিকে সরিয়ে আনবো। এই যে পজিশনিং করাটা বা এই যে মডিফাই করা, স্টাইলিং করাটা, এটা এই কাজগুলোই করবে হচ্ছে আপনার সিএসএস। তো চলুন আমরা এটা একটু মডিফাই করি। তো আমরা আবার করে যাচ্ছি। তো বলে রাখা ভালো, সেটা হচ্ছে বডি ট্যাগ শুরু, বডি ট্যাগের শেষ, এর ভিতরে সব এইচটিএমএল এর কোডগুলো থাকবে। আর আমরা যে সিএসএস করছি, সিএসএস এর কোডগুলো থাকবে হচ্ছে হ্যাড সেকশনে। এছাড়াও সিএসএস কোডিং করার জন্য আরও অনেক ধরনের কিছু ফর্মুলা আছে, সিনট্যাক্স ফর্মুলা আছে বা কোডিং স্টাইল রয়েছে, সবগুলো আমরা ধীরে ধীরে আলোচনা করব। আপাতত একটু বেসিক ফর্মুলাটা আমরা দেখে নিচ্ছি, জাস্ট সবার উদ্দেশ্যে বলছি মনে রাখার জন্য। এইচটিএমএল এর যত কোড আছে সবগুলো থাকবে হচ্ছে বডির ভিতরে, আর সিএসএস এর যত কোডগুলো থাকবে সেটা হচ্ছে মাথা বা হেডের ভিতরে থাকবে। এবং সিএসএস এর কোডগুলো লেখার জন্য আমরা স্টাইল নামক যে ট্যাগ আছে, স্টাইল ট্যাগ শুরু, স্টাইল ট্যাগ শেষ, এই যে স্টাইল ট্যাগ শুরু, স্টাইল ট্যাগ শেষ, এর ভিতরে সব সিএসএস এর কোডগুলো আমরা লিখব। তো এখানে অধিক আরও কিছু বিষয় থাকতে পারে, যেমন ধরেন আমি এখানে H1 জায়গায় আমি এখান থেকে H2 দিয়ে দিতে পারি। H1 জায়গায় ধরেন আমি এখান থেকে H2 দিলাম, তাহলে H2 ট্যাগ শুরু, H2 ট্যাগ শেষ। এখন আমি আই লিভ ইন বাংলাদেশের জায়গায় আমি এখন লিখলাম আই লিভ ইন হবিগঞ্জ, দিলাম, রিফ্রেশ করলাম, দুইটা জিনিস আসলো। এখন আমি যদি চাই যে আই লিভ ইন বাংলাদেশ এটাকে মডিফাই করব, তার মানে এটা তো আমার সিলেক্ট করতে হবে, তাই না? কারণ এই টুটা লেখাটা কোন সিলেক্টরের ভিতরে আছে, H1 ভিতরে। তাহলে মানে এটা যে কোডিং করতে হলে আমার প্রথমে এখানে কাজটা হবে এরকম, প্রথমে ইউজ করতে হবে সিলেক্টর, সিলেক্টর সিলেক্টর ইউজ করার পর, সরি ডাবল হয়ে গেছে, সিলেক্টর সিলেক্টর লেখার পর মানে এটা জাস্ট কোডের ফর্মুলাটা আপনাকে দেখাচ্ছে। সিলেক্টর সেকেন্ড ব্র্যাকেট শুরু, সেকেন্ড ব্র্যাকেট শেষ, তারপর থাকবে হচ্ছে প্রপার্টি, প্রপার্টি, আর প্রপার্টি কোলন দিয়ে লিখতে হবে ভ্যালু। এই জিনিসটা বুঝতে হবে। তাহলে এখানে সিলেক্টর জিনিসটা কি, প্রপার্টি জিনিসটা কি, ভ্যালু জিনিসটা কি, এই জিনিসটা নিয়ে মূলত এখন আমরা আলোচনা করব। আচ্ছা, এখানে সিলেক্টর বলতে যেমন এখানে দুইটা আছে, আমার এই আই লিভ ইন বাংলাদেশ নিয়ে আমি কাজ করতে আছে, তার মানে এইটার সিলেক্টর হচ্ছে H1। তাহলে এখানে এই যে সিলেক্টরটা আছে, জাস্ট আমি এখানে লিখছি সিলেক্টর, আসলে এখানে সিলেক্টর থাকবে না, আমি H1 নিয়ে কাজ করতে আছে, তার মানে এখানে H1টা হচ্ছে আমার সিলেক্টর। ওকে, প্রপার্টি কি, এখন H1 আমরা যদি দেখি এখানে ট্যাক্সটা আছে, কি আছে, এটা হচ্ছে আপনার ব্ল্যাক আছে, আমি কালারটা চেঞ্জ করতে চাই। তার মানে একটা জিনিস খেয়াল করুন, আমি মানুষ, হ্যাঁ, আমার একটা নাম আছে, আমার নামটা হচ্ছে আমার সিলেক্টর, এবং আমার আমার কালার হচ্ছে ধরুন ব্ল্যাক, আমি কালো। এখন আমি নিজেকে তার মানে আমার কালারটা যেটা, এটা হচ্ছে প্রপার্টি মানে গুণাগুণ। আর আমার যে কালারটা কোন ধরনের কালার, সেটা হচ্ছে আপনার ব্ল্যাক কালার, তার মানে এটা হচ্ছে আমার ভ্যালু। তার মানে আমি যদি ডাইরেক্ট কোডের মাধ্যমে বুঝি তাহলে বুঝতেই আপনার সুবিধা হবে। তাহলে আমি H1 কালার করতে আছি, মানে কালারটা হচ্ছে একটা প্রপার্টি, COLOR কালার। কালার বলতে এখানে সাধারণত ট্যাক্সের কালারকে উল্লেখ করা হয় আর কি। ভ্যালু, এখন কি কালার দিতে আছি, আমি এখান থেকে ধরুন রেড কালার দিয়ে দিলাম, তো রেডটা হচ্ছে আমার এখানে ভ্যালু। এই হচ্ছে বিষয়, সিলেক্টর, প্রপার্টি, ভ্যালু। এই জিনিসটা যদি বুঝতে পারেন তাহলে সিএসএস আপনার জন্য অনেকটা ইজি। রিফ্রেশ করলাম, এটা হয়ে গেল। এবং সবচেয়ে মজার বিষয়টা হচ্ছে সিএসএসে একবার কোড করলে সেই কোডটা আপনি বারবার কোড করতে হবে না প্রত্যেকটার জন্য। যেমন দেখেন আমি এখন কি করলাম, যে H1 জন্য একটা নির্দিষ্ট সিলেক্টর দিয়ে দিলাম, যে মানে আমি বলছি কি H1 ট্যাগে কালার রেড, তার মানে এখন পরবর্তীতে আমি যদি আবার H1 ট্যাগ নিই, H1 ট্যাগ শুরু, আমি এখন এখানে লিখে দিলাম যে মাই নেম, সো টাইম মিস্টেক, মাই নেম ইজ পার্থ, সেভ করলাম। এখন দেখেন এটার জন্য আমার কালার লিখতে হবে না, আমি রিফ্রেশ করি, এটার জন্য অটোমেটিকই রেড হয়ে যাবে। এটা কেন হয়েছে, কারণ আমি এখানে সিএসএসে কিন্তু উল্লেখই করে দিছি যে H1 ট্যাগে, মানে H1 হচ্ছে আমার সিলেক্টর, এটা কালার হবে রেড, তার মানে আমি পরবর্তীতে H1 যাই কাজ করি না কেন সবগুলোই রেড হয়ে যাবে। এখন আপনি বলতে পারেন যে তাহলে আমি তো এমনও চাইতে পারি যে কালার H1 অন্য নির্দিষ্ট, হ্যাঁ হতে পারে যে সবগুলার কালার রেড আসলো, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে তো আমি ভিন্ন কিছুও চাইতে পারি, তখন কি হবে আমরা আসতেছি, এই টপিকটা নিয়ে আমরা আলোচনা করব। আপাতত আপনাদের বোঝার দরকার যে জিনিসটা, যে সিলেক্টর জিনিসটা কি,
প্রপার্টি জিনিসটা কি আর ভ্যালু জিনিসটা কি আমার বোঝানোর দায়িত্ব হচ্ছে আপাতত এই টপিকটা। এতটুকু বুঝতে পারলে বাকি জিনিসগুলো আপনাদের বুঝতে অনেকটা ইজি হবে। ওকে, তাহলে এই জিনিসটা নিয়ে আমরা এখন টপিকটা শেষ করলাম। এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে যেটা আমি এখন দেখালাম। এইখানে এই জিনিসটা আলোচনা করা হয়েছে যে কোডিং স্টাইলটা কেমন হবে। যে আমরা লক্ষ্য করলাম যে বডি শুরু বডি শেষ, এর ভিতরে হচ্ছে HTML কোডগুলো থাকবে, আর স্টাইল শুরু স্টাইল শেষ, এর ভিতরে হচ্ছে CSS এর কোডগুলো থাকবে। আর অলরেডি আমরা একটা দেখেছি কালার রেড। আর ট্যাক্স অ্যালাইন সেন্টারের কাজ হচ্ছে পি, আমরা H1 দিয়ে কাজ করছি তো, আর এখানে পি আছে সিলেক্টর হিসাবে, এই এতটুকু পার্থক্য। আমরা H1 নিয়ে কাজ করছি আর এখানে আছে পি। তাহলে এটা কি করবে, পি দিয়ে যা লেখাগুলো থাকবে অর্থাৎ পি ট্যাগ থাকা মানেই কালার রেড হয়ে যাবে এবং সেন্টার পজিশন চলে যাবে। তো যে কোনো ট্যাক্সকে সেন্টার করার জন্য আমরা ট্যাক্স অ্যালাইন সেন্টার ইউজ করে থাকি। এইখানে ট্যাক্স অ্যালাইনটা হচ্ছে আমার প্রপার্টি আর সেন্টারটা হচ্ছে ভ্যালু। ভ্যালু হিসাবে আমি লেফট রাইটও দিতে পারি। তো চলুন নেক্সট আর কিছু এক্সাম্পল দেখি। আমি যা যা বুঝিয়েছি এইটাই বোঝাচ্ছে কোনটা সিলেক্টর, কোনটা প্রপার্টি আর কোনটা ভ্যালু। ওকে, এখন আসেন এই যে CSS এর সিলেক্টর, আমরা একটা বেসিক সিলেকশন নিয়ে আলোচনা করলাম, যে সিলেক্টর বুঝালাম যে এখানে H1টাই হচ্ছে সিলেক্টর। এখন ওই যে সিলেক্টরে আরও কিছু দিক আছে, যেমন এখানে আমরা একটা উদাহরণ যেটা দেখছি যে সিলেক্টর হিসাবে দুই ধরনের সিলেক্টর ইউজ করা হয়, একটা হচ্ছে আইডি সিলেক্টর আর একটা হচ্ছে ক্লাস সিলেক্টর। দুই ধরনের সাধারণত ইউজ করা হয়, আইডি সিলেক্টর আর হচ্ছে ক্লাস সিলেক্টর। আরও অনেক আলোচনা আছে, এগুলো আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করবো, বেসিক জিনিসগুলো আপনার বলছি। যেমন একটু আগে আমরা একটু দেখেন এখানে সিলেক্টর বিষয়টা কেন দরকার, আইডি সিলেক্টর ক্লাস সিলেক্টর আমরা এই জিনিসগুলো কেন ব্যবহার করছি। এই যে একটু আগে বললাম যে H1 ট্যাগ দিয়ে আমি কালার রেড করে দিছি, তার মানে H1 দিয়ে আমি আরেকটা লিখছি, এটাও কিন্তু কালার রেড হয়ে গেছে। হ্যাঁ, তো একইভাবে আমি যদি এখানে আবার H1 ট্যাগ দিয়ে লিখলাম, এখানে কিছু একটা লিখি, যেমন আমি এখানে লিখলাম হচ্ছে ধরেন pnserver.com লিখলাম। ওকে, pnserver.com, ডটটা আসে নাই কারণ ইয়ে ছিল, pnserver.com সেভ করলাম এবং আমি ব্রাউজার থেকে এটাকে রিফ্রেশ করি। তাহলে আমি একটু জুম আউট করি, জুম ছিল এর জন্য আসলে এরকম আসতেছিল। আচ্ছা, এখন দেখেন এইটাও কিন্তু রেড হয়ে গেছে, তার মানে H1 আমি নেওয়া মানে এটা রেড হয়ে যাবে। তার মানে ওই যে একটু আগে বললাম যে এখন আমরা একটু ডিফারেন্স কিছু চাচ্ছি, অর্থাৎ H1 ট্যাগ আমি হয়তো লিখছি সবগুলো চাচ্ছি না, আমি চাচ্ছি ধরেন এখান থেকে pnserver.com যে লেখাটা একটু ব্যতিক্রম হবে, অর্থাৎ লেখাটা আমি চেঞ্জ করব। তাহলে এখন কোডের ক্ষেত্রে প্রবলেম হচ্ছে অলরেডি আমি এটা সিলেক্ট করে ফেলেছি, এখন এটাকে নির্দিষ্টভাবে সিলেক্ট করতে আছে, অর্থাৎ H1 সবগুলোর মধ্যে থেকে এটাকে আমি একটু আলাদাভাবে কোডিং করতে আছি বা আলাদাভাবে সিলেক্ট করতে আছি। এখন এটাকে সিলেক্ট করার জন্য আলাদাভাবে আমরা আইডি সিলেক্টর বা ক্লাস সিলেক্টর ইউজ করতে পারি, দুইটা ধরন সেমই। আমি এখানে লিখলাম আইডি সিলেক্টরের জন্য আমাকে প্রথমে আইডি দিতে হবে এবং এখানে একটা আইডির জন্য একটা নির্দিষ্ট একটা নামকরণ করতে হবে। সাধারণত আমরা দেখি না যে একজনের নাম, ধরেন একই ক্লাসে পার্থ নামে দুজন আছে, এখন পার্থ বলে তো দুজনেই সাড়া দিচ্ছে, এখন দুজনকে একটু পার্থ দ্বারা দুজন দাঁড়াচ্ছে, এখন দুজনের মধ্যে থেকে একটু আলাদা করার জন্য একজন নাম দিল পার্থ 1, একজন নাম দিয়ে দিল পার্থ 2, বা রোল নাম্বার দিয়ে ইয়ে করতে পারে বা অন্য কোনো একটা জিনিস দিয়ে তার আলাদা আলাদা নাম দিয়ে চালাতে পারি। তো যেহেতু H1 বলতে এখানে সব H1কে বোঝাচ্ছে, এটাকে একটু আলাদাভাবে আমরা আইডেন্টিফাই করছি এবং এই আইডেন্টিফাই করার জন্য আমরা ক্লাস সিলেক্টর অথবা আইডি সিলেক্টর ইউজ করতে পারবো। এই ছিল বেসিক বিষয়টা। চলুন আমরা এটা একটা নাম দিই, যেমন কি দেওয়া যায়, আমি ধরেন এটাকে গ্রিন কালার করব। তাহলে আমি এটা একটা আইডি দিচ্ছি, টি মানে ট্যাক্স বোঝাচ্ছি, আমি এখানে অন্য টির পরিবর্তে অন্য কিছু দিতে পারি, টি কি দেওয়া যায়, যেমন আমি এটা গ্রিন কালার করতে আছি, ট্যাক্স TC রেড, সো রেড না, এটা গ্রিন করব, এটা একটা নাম দিছি। আমি সাধারণত ডাইরেক্ট গ্রিন দিলেও পারতাম। তাহলে এখন এই যে তার মানে এখন এই আইডিটার ক্ষেত্রে আমি এটাকে কপি করলাম, এখন এটার জন্য আমরা কোড করব। তার মানে আমি এখন আগে আইডি হিসাবে H1 তো আছে, বাট এটাকে এখন মডিফাই করব এই আইডি সিলেক্টরের সাহায্যে। যেহেতু এখানে আইডি ইউজ করছে, মনে রাখবেন আইডি ইউজ করলে হ্যাশ ব্যবহার করতে হবে, আর এখানে আইডির পরিবর্তে যদি ক্লাস ইউজ করেন তখন ডট ইউজ করতে হবে। যেহেতু আমি আইডি ইউজ করছি এর জন্য হ্যাশ ইউজ করলাম এবং আমার যে আইডি যে নাম এই নামটা দিলাম। তারপর সেকেন্ড প্যাকেজ শুরু, সেকেন্ড প্যাকেজ শেষ। আমি কি চেঞ্জ করতে চাচ্ছি, আমি তার কালার চেঞ্জ করতে যাচ্ছি। কি কালার করব, ধরেন আমি হচ্ছে গ্রিন কালার করব। ওকে, সেভ করি। এখন দেখি এই H1 অর্থাৎ pnserver.com এর কালারটা চেঞ্জ হচ্ছে কিনা। হ্যাঁ, এটা কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তার মানে আমরা
এই যে বিভিন্ন ধরনের সিলেকশন মানে আইডি সিলেকশন বা ক্লাস সিলেকশনের মাধ্যমে চাইলেও আমরা প্রত্যেকটাকে আবার ডিফারেন্ট ওয়েতে নির্দিষ্টভাবে সিলেকশনের মাধ্যমে ডিফারেন্ট ডিজাইন আমরা করতে পারবো। এখন চলুন আমরা আরেকটু কিছু দেখি। এখন ধরেন আমি এই যে H1 ট্যাগটা আছে এটাকেও মডিফাই করব। আচ্ছা, এটা কি মডিফাই করতে যাচ্ছে, আমি চাচ্ছি শুধুমাত্র এই H1 ট্যাগ আমি লিখে রাখছি মানে সবগুলা কালার রেড হয়ে গেছে, ওকে রেড হয়ে থাক, কিন্তু আমি চাচ্ছি H1 ট্যাগ একটু ডিফারেন্ট কিছু হবে। কি হবে? এটা সেন্টার পজিশনে থাকবে, ঠিক আছে? তো এই কাজটা তো আমি আইডি সিলেকশন দিয়ে করছি, আমি এটাকে ক্লাস সিলেকশনের মাধ্যমে করতে আছি। তাহলে আমি এখানে ইচ্ছা করলে কিন্তু আইডি দিতে পারতাম। আচ্ছা, আমি আইডি দিয়ে প্রথমে দেখাই, তারপর ক্লাসটা বোঝাচ্ছি। এটা কি থাকবে? সেন্টার থাকবে। তাহলে আমি এটা একটা মিনিংফুল একটা কিছু নাম দিই, ট্যাক্স সেন্টার। ট্যাক্স সেন্টার নামে আমি একটা আইডি খুললাম। আমি ট্যাক্স সেন্টার কেউ যদি ইউজ করে তাহলে কিভাবে কাজ করবো এটা একটা ধারণা দিতে হবে আমাদের। যেহেতু আইডি ইউজ করা হয়েছে তার জন্য হ্যাশ এবং সেন্টার সেকেন্ড প্যাকেজে এটা কী কাজ করবে? এই H1 ট্যাগটা সেন্টার পজিশনে আসবে। আচ্ছা, তার জন্য আমরা যে ইউজ করি সেটা হচ্ছে ট্যাক্স অ্যালাইন সেন্টার। সেভ, ব্রাউজারে যাচ্ছি এবং রিফ্রেশ করলাম, তো দেখতে পাচ্ছি এই লেখাটা সেন্টার পজিশনে চলে আসছে। এখন অনেকে বলতে পারেন যে আমরা আইডি বুঝতে পারছি, এখন ক্লাসের কাজটা কি? ক্লাস সিলেকশনটা আসলে ব্যাপারটা কি তেমন আর কি, মানে এখানে আইডি লেখা ছিল, আপনি এখান থেকে জাস্ট ক্লাস ইউজ করে দেবেন, এই হচ্ছে ডিফারেন্স। এবং যেহেতু এটা ক্লাস, তার মানে এখানে আর আপনি করতে পারবেন না, হ্যাশ ইউজ করতে পারবেন না, ডট বসায় দেবেন। তার মানে মেন পার্থক্যটা কী দাঁড়ালো? আপনি যখন আইডি ব্যবহার করবেন তখন হ্যাশ ব্যবহার করতে হবে, আর যদি ক্লাস ব্যবহার করেন তাহলে ডট ব্যবহার করতে হবে। চলুন সেভ করি এবং দেখি যে সব কিছু ঠিক আছে কিনা। সেম, আমি রিফ্রেশ করলাম, কিন্তু এই যে আমি এখানে আবার দেখাচ্ছি, রিফ্রেশ দিলাম, কিন্তু তেমন কোনো পরিবর্তন না, মানে আগের মতোই আছে। তার মানে দুইটার কাজ প্রায় সেমই। তার মানে আইডি ইউজ করলে আমরা হ্যাশ দিব, আর ক্লাস ইউজ করলে আমরা ডট ইউজ করব। তাহলে এই ছিল কিছু বেসিক বিষয়। তো আমরা আপাতত এখন পর্যন্ত আমরা সিলেক্টর বিষয়টা নিয়ে আছি। তো প্রথমে আমরা দেখলাম বেসিক সিলেক্টর, অর্থাৎ পি ট্যাগ, H1 ট্যাগ, বিভিন্ন ধরনের দিয়ে যখন আমরা কাজগুলো ইউজ করবো, এগুলোকে সিলেক্ট করে কীভাবে কাজ করব, এবং একাধিক একাধিক H1 যখন আমরা নিয়ে কাজ করব, এর মধ্যে ডিফারেন্স কিছু করার জন্য, আরও নির্দিষ্টভাবে সিলেক্ট করার জন্য আমরা কি করব, এই সিলেক্টরগুলো ইউজ করতে পারি। আর সিলেক্টর হিসাবে দুই ধরনের সিলেক্টর সিস্টেম আছে, একটা হচ্ছে আইডি সিলেক্টর, একটা হচ্ছে ক্লাস সিলেক্টর। তাহলে চলুন আমরা নেক্সট এই জিনিসগুলাই আমরা এখানে আলোচনা করলাম। এখন পি ডট সেন্টার এটা আসলে কি? এটা ওই একই বিষয়, তারা নতুন করে একটা ক্লাস তৈরি করছে। মানে এখানে আমি কি দিছি যে টি সেন্টার, তারা এখানে পি ডট সেন্টার দিল, আর উপরে এখানে দিল যে ডট পি সেন্টার কী কাজ করবে ওইটা বর্ণনা করলো, আর কিছুই না। হয়তো হুট করে এই জিনিসটা দেখলে অনেকে ঘাবড়ে যেতে পারেন, এর জন্য আমি বলে নিলাম। ওকে, এখন আসেন এই যে এইটার কাজ কি, ইউনিভার্সাল সিলেক্টরের সিস্টেমটা কি? আচ্ছা আচ্ছা আমি একটা কাজ করি, এটা যেহেতু কাজ শেষ, আমরা আরেকটা কাজ করি, আরেকটা ফাইল নিই, আমরা এটাকে সেভ করলাম। আমরা কি নিয়ে আলোচনা করতে আছি এখন? আমরা এখন আলোচনা করতে আছি ইউনিভার্সাল সিএসএস ইউনিভার্সাল সিলেক্টর নিয়ে। ওকে, আমি নামটা একটু কপি করে নিলাম, দেন হচ্ছে এইখানে ইউজ করলাম অ্যান্ড ডট HTML। ওকে, তো আগের মতোই আমরা HTML5-এর যে স্ট্রাকচারটা আছে এটা নিলাম। তো এখন আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করতে আছি সেটা হচ্ছে ইউনিভার্সাল সিলেকশন জিনিসটা কি। আচ্ছা, আমরা একটা কাজ করি, এখানে যে ট্যাগসগুলো ছিল এগুলো একটু নিয়ে নিচ্ছি, সবগুলো নিয়ে নিচ্ছি, কপি করলাম এবং এইটা এখানে রেখে দিলাম। বাট আপাতত এখানে যতগুলো ক্লাসটা ছিল এগুলো সব উঠাই দেবো, একদম বেসিক ফরম্যাটে যে জিনিসগুলো থাকে এই জিনিসগুলো আমি এখানে দিতে আছি। তো এটা থাকলো H1 দিয়ে, আই লিভ ইন হবিগঞ্জ, এটাকে ধরেন আমি পি ট্যাগের আওতাভুক্ত নিয়ে আসলাম, এটা হচ্ছে পি ট্যাগ ধরি, এটা হচ্ছে পি ট্যাগ শুরু, পি ট্যাগ শেষ, H1 ট্যাগ শুরু, H1 ট্যাগ, বা এটা চাইলে হচ্ছে আমি এটাকে 2 করে দিলাম যে H2 ট্যাগ শুরু, H2 ট্যাগ শেষ। আচ্ছা, এখন আপাতত এটাকে ডিফল্ট ব্রাউজারের সাহায্যে ওপেন করি, এরকম আসতেছে। হ্যাঁ, ইউনিভার্সাল মানে সবার উদ্দেশ্যে কোড করা আর কি, যেটাকে বোঝায়। তো সিএসএস এ কোড করার জন্য আমরা জানি যে হ্যাড সেকশনের ভিতরে লিখতে হয় যে স্টাইল ট্যাগ শুরু, স্টাইল ট্যাগ শেষ। এখন আমার বাকি কোডগুলো লিখতে হবে, তাই তো? ওকে, তো ইউনিভার্সাল মানে কি বোঝাচ্ছে? সবার জন্য, সবার উদ্দেশ্যে আমি কোডটা করছি। সবার উদ্দেশ্যে মানে স্টার সিম্বলটা ইউজ করলাম। এখন আমি কি চাচ্ছি?
মানে আমি তো সবার উদ্দেশ্যে লিখতে আছি, তার মানে এখন নির্দিষ্ট করে কিন্তু বলছি না যে H1P H2 এইগুলোর জন্য কিন্তু লিখছি না। তো আমি এখানে যেহেতু উদাহরণ আছে এখানে, যেটা এটাই ট্যাক্স অ্যালাইনের কাজ কি, সেন্টারে চলে আসবে এবং কালারগুলো হবে কি ব্লু কালার। আমি এটা কপি করে এখানে পেস্ট করে দিলাম। তার মানে যে বিষয়টা দাঁড়াবে এখন, যে আমি যেহেতু কোনো সিলেক্টর ইউজ করি নাই, ইউনিভার্সাল মানে সর্বজনীন সবার জন্য, মানে এখানে স্টার সিম্বলটা দেওয়া মানে সর্বজনীন, তাহলে আমার এখানে যা যা আছে সবগুলা কি হয়ে যাবে, ট্যাক্স অ্যালাইন সেন্টার হয়ে যাবে, সেন্টার পজিশন চলে আসবে এবং সবার কালার ব্লু হয়ে যাবে। সেভ করলাম, এখন রিফ্রেশ করে দেখি আসলে কাজ করছে কিনা, এবং দেখতে পাচ্ছি যে এখন যে আমরা কাজটা করলাম সেটা হচ্ছে সবগুলা লেখা সেন্টার চলে আসলো এবং ব্লু হয়ে গেল। ওকে, তো আমি আরও ইচ্ছা করলে দেখাতে পারবো এবং দেখাবো। আপনাদের রিকোয়েস্ট করবো যেটা, যারা আমার ভিডিওগুলো দেখছেন তারা ভিডিওটিকে পুশ করে রেখে আপনি আগে প্র্যাকটিস করেন, যতটুকু দেখিয়েছি এটা প্র্যাকটিস করেন। হয়তো আপনি বুঝবেন যে হ্যাঁ আপনি পারছেন, কিন্তু যখন কাজ করতে যাবেন তখন দেখবেন আপনি ঝামেলা করতেছেন, হচ্ছে না, এই প্রবলেমগুলো হবে। তো আপনাদের কাজ করতে গিয়ে যে কোনো প্রবলেমের জন্য আমার ভিডিও ডিসক্রিপশনের নিচে আমি লিঙ্ক দিয়ে দেবো, ওইখানে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, বা কমেন্ট সেকশনে আপনার লিঙ্কগুলো, আপনার কোডগুলো আমার সাথে শেয়ার করলে আমি রিপ্লাই দিয়ে আপনার প্রবলেমটা কোথায় হয়েছে আমি বলে দিতে পারবো। তো চলুন, আমি আশা করছি যে আপনারা এই জিনিসগুলো আগে প্র্যাকটিস করবেন, তারপরে নেক্সট যে জিনিসগুলো দেখাবো এগুলো নিয়ে কাজ করবেন। তাহলে চলুন আমরা নেক্সট কিছু টপিক নিয়ে আলোচনা করি। ইউনিভার্সাল সিলেক্টর নিয়ে আমরা আলোচনা করেছি, এখন আমরা যেটা জিনিস নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সিএসএস গ্রুপিং সিলেক্টরটা কি। আচ্ছা, সিএসএস গ্রুপিং সিলেক্টরটা কিছুটা হচ্ছে এরকম, যেমন আমি এখানে একটা উদাহরণ অলরেডি দেওয়া আছে আপনাদের জন্য, আমি বানিয়ে রাখছি। সেটা হচ্ছে দেখেন, এখানে H1 যে সিলেক্টর, H2 জন্য যে সিলেক্টর এবং P-টেকের যে জন্য যে সিলেক্টর, সবগুলা দেখেন যে এখানে যে ট্যাক্স অ্যালাইন, এটাকে আমরা বলি যে প্রপার্টি, সেন্টারটা হচ্ছে আমার ভ্যালু। এই যে প্রপার্টি আর ভ্যালুগুলো সেম টু সেম, তাই না? তো সবগুলোর জন্য আমি কোডগুলো আলাদা আলাদা না লিখে আমি কি করলাম, যে এই যে সিলেক্টরগুলো আমি একসাথে করে নিলাম, H1 H2 P। মনে রাখবেন অনেকে আবার পির পরে কমা দেন না, শেষেরটা কোনো কমা হবে না। সবগুলা কি হবে, ট্যাক্স অ্যালাইন সেন্টার কালারের, অর্থাৎ আমি এইভাবে কোডগুলো বারবার না লিখে আমি একসাথে করে নিতে পারি। তো চলুন আমরা দেখি যে এটা আসলে কাজ করে কিনা। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে H1P H2 আর H1 আছে, তার মানে এখানে মূল হচ্ছে মোট তিনটা, H1 ডাবল, ওকে, H2 আর P। তো এটার জন্য আমি আলাদা আলাদা কোড না করে, যেহেতু সবগুলো প্রপার্টি যদি আমি সেম চাই, যদি আলাদা কিছু চাই তখন জিনিসটা ভিন্ন। তো H1 ট্যাগ, ওকে, তারপরে কমা, তারপর কি আছে, H2 ট্যাগ আছে, কমা, তারপর হচ্ছে P ট্যাগ আছে। তো আমি চাচ্ছি যে সবগুলা কি হবে, সবগুলার কালার যেন কোনো একটা কালার আমরা এখান থেকে সিলেক্ট করে দিই। যেমন ধরেন এখান থেকে আমি তো বললাম যে সবগুলা কালার এই কালারটা করে দাও। সেভ করি এবং দেখি রিফ্রেশ দিয়ে যে আসলে এই কালার আসতেছে কিনা। খেয়াল করেন সবগুলা কালার কিন্তু এখানে চলে আসছে। এখন কারোর চাহিদা একটু ব্যতিক্রম হতে পারে, যেমন হয়তো আমি এটা করছি, এখন আপনি বলতে পারেন, অনেকে মনে মনে প্রশ্ন থাকতে পারে, আচ্ছা ঠিক আছে সবগুলো সিলেকশন তো আমি করলাম, কিন্তু কোনো কারণে আমি ধরে নিই যে আমি এখানে আরেকটা কপি করলাম, কপি করে ধর নিচের দিকে আমি দিলাম, কিন্তু এই যে এখানে পিটা একটা আমি এখান থেকে এটাকে দিয়ে দিলাম হচ্ছে ধরেন ঢাকা। সেভ করলাম, রিফ্রেশ করলাম, তাহলে আমি দেখতে পাচ্ছি এইটারও এই ধরনের আসতেছে, কারণ সবগুলো যেহেতু সিলেকশনটা এইভাবেই করা। তো এখন আমি চাচ্ছি যে এখানে এই জিনিসটা একটু ডিফারেন্স কিছু হোক। হ্যাঁ, ডিফারেন্স কিছু করতে পারবো, তার মানে পি যেহেতু ডাবল আছে, তার মানে এটাকে আমার একটু আলাদাভাবে আইডেন্টিফাই করতে হবে, তাই তো? তাহলে আলাদাভাবে আইডেন্টিফাই করার জন্য তো আমাদের সিলেকশনের জন্য সিলেক্টর আছে, আইডি সিলেক্টর অথবা ক্লাস সিলেক্টর। ঠিক আছে, আমি ক্লাস সিলেক্টর বানিয়ে নিচ্ছি, আমি ক্লাস নিলাম। তো ক্লাসের একটা নাম দিতে হবে, আমি ধরেন এটা একটা ক্লাসের নাম দিলাম পিবি। আপনি যে কোনো কিছু দিতে পারেন, এটা বাধ্যতামূলক কিছু না, তবে নাম্বার ইউজ করতে পারবেন না। তবে হ্যাঁ, নাম্বার ইউজ করতে পারবেন, আপনি ল্যাটারের পরে নাম্বার ইউজ করতে হবে। আপনি শুধু নাম্বার ইউজ করলে কিন্তু কাজ করবে না, এই জিনিসটা মনে রাখতে হবে আপনাদের। যেহেতু আমি ক্লাস ইউজ করছি, তার মানে কি স্টাইল টেক্সট শুরু স্টাইল টেক্সট শেষ, এই পিপিটাকে আগে যেহেতু ক্লাস, তার মানে ডট ইউজ করতে হবে। পিপি আমার সিলেক্টর, সেকেন্ড প্যাকেজ শুরু সেকেন্ড প্যাকেজ শেষ। এটা কি করতে আছে, ধরেন আমি এটার কালারটা ভিন্ন করব, কালার, তাহলে কি কালার করতে চাচ্ছি, ধরেন এই কালারটার জন্য আমি রেড করে দিলাম, এবং শুধু রেড না, এটা ইয়েতে চলে আসবে, মাঝখানে চলে আসবে। তাহলে আমি এটা ট্যাক্স অ্যালাইন সেন্টার করে দিলাম, সেভ, এবং এটাকে আমি রিফ্রেশ করলাম। তাহলে দেখেন যে আই লিভ ইন ঢাকা, এটা পিটেক
এবং আই লিভ ইন হবিগঞ্জ এটাও পিটেক, বাট এটাকে আমি আলাদাভাবে সিলেক্টর দিয়ে দেন ওটাকে একটু ডিফারেন্স করে নিচ্ছি। তো এই কয়েকটা বিষয় আমরা এখন যেটা শেষ করলাম সেটা হচ্ছে গ্রুপিং সিলেক্টর। আসলে আপনারা বলতে পারেন যে আমরা তো যে বেসিকগুলো দিয়ে কাজ করতে পারি, আসলে সবগুলো দেখাচ্ছি। যখন আমরা প্রজেক্ট করতে যাব তখন আমরা আসলে মাল্টি ওয়েতে কাজ করতে হবে আমাদের, তার জন্য আমি সবগুলোই বিষয়গুলো দেখে নিচ্ছি। আশা করি গ্রুপিং সিলেক্টরটা বুঝতে পারছেন, তারপর যদি না বুঝেন আমাকে বলতে পারেন। এখন আসি যে আসলে আমরা যে এই যে সিএসএস এ কোডগুলো করছি, তো সিএসএস এ কোডগুলো আসলে কয়টা ওয়েতে করা যায়, কীভাবে কোড করা যায় এই জিনিসটা নিয়ে মূলত এখন আলোচনা। তো সিএসএস এর আমরা এখানে তিনটা বিষয় নিয়ে আলোচনা করেছি, একটা হচ্ছে এক্সটার্নাল, ইন্টারনাল, একটা হচ্ছে ইনলাইন। তো বর্তমানে যে আমরা কোডগুলো লিখতেছি, বর্তমানে যে কোডিং বিষয়টা এটা আসলে ইন্টারনাল। এই যে এইখানে এই যে এই ইন্টারনাল। এখন আমি একটা উদাহরণ দিই ইন্টারনাল আর এক্সটার্নাল বিষয়টা কি। আচ্ছা, আমরা যেটা বলি যে যেমন ধরুন মোবাইলের ভিতরে কিছু পার্টস আছে, বা এটা বলা যায়, বা সহজ কথা হচ্ছে ধরুন কোনো একটা জিনিসের ভিতরগত যে বিষয়টা, যেমন ধরুন এইচটিএমএল আমরা যে এইখানে যে কোডগুলো লিখতেছি, আমি এই টপিক দিয়ে একটা এক্সাম্পল দিই। এই যে এখানে সিএসএস এর যে কোডগুলো লিখতেছি এটা কোন পেজে সেভ করা আছে, ডট এইচটিএমএল পেজে না? তার মানে আমরা যখন এইচটিএমএল এ কাজ করছি সেভ করছিলাম কি দিয়ে, ডট এইচটিএমএল দিয়েই তো সেভ করছিলাম, কিন্তু এখন কি আমি ডট সিএসএস দিয়ে সেভ করছি? তা কিন্তু না। অর্থাৎ ডট এইচটিএমএল এর পেজে আমি কোড লিখতেছি সিএসএস এর কোড, তাহলে সিএসএস এর কোডটা কোথায় আসছে? এইচটিএমএল এর ভিতরে। তাহলে ভিতরবর্তী তো আমরা ইন্টারনাল বুঝি, আর বাইরে কোনো কিছু বোঝাতে আমরা কি বোঝাই? এক্সটার্নাল বোঝাই। তাহলে যেসব সিএসএস এর কোড আপনি এইচটিএমএল এর পেজের ভিতরে বর্ণনা করবেন সেগুলোকে আমরা বলবো ইন্টারনাল। আর সিএসএস এর কোডগুলো যদি আপনি আলাদা কোনো একটা পেজে, মানে সিএসএস আপনি কী করলেন, সিএসএস জন্য আলাদা একটা পেজ করলেন, ওইখানে শুধু সিএসএস এর কোডগুলো লিখবেন, হ্যাঁ, তাহলে সেটা হবে এক্সটার্নাল। আচ্ছা, এক্সটার্নাল একটু পরে আমি উদাহরণ দেবো, জাস্ট এতটুকু বুঝে রাখেন। আমরা এই যে কাজটা করলাম, বডি ট্যাগের ভিতরে হচ্ছে এইচটিএমএল কোডগুলো থাকবে, আর সিএসএস এর কোডগুলো আমরা অন্য কোনো আলাদা কোনো পেজ তৈরি করে বানাচ্ছি না, এইচটিএমএল এর পেজেই হ্যাশ সেকশনের ভিতরে সিএসএস এর কোডগুলো ঘোষণা করছি বা বর্ণনা করছি। তাহলে সিএসএস এর কোডগুলো কোথায় আছে? এইচটিএমএল এর পেজের ভিতরে। তাহলে এই ধরনের কোডিং করা স্টাইলটাকে আমরা বলছি ইন্টারনাল সিএসএস। তো চলুন এখন আমরা এক্সটার্নাল সিএসএস নিয়ে একটা উদাহরণ দিই আপনাদের। তো সবচেয়ে ভালো হয় আমি একটা আলাদা পেজ তৈরি করে নিচ্ছি, এটা সেভ করে নিব। যেহেতু সিএসএস এর ভিতরে বানাচ্ছি, আমি এইটার ভিতরে অর্থাৎ এই ফোল্ডারের ভিতরে আরেকটা ফোল্ডার বানাচ্ছি, সেটা হচ্ছে এক্সটার্নাল সিএসএস নামে, এক্সটার্নাল সিএসএস নামে বানাচ্ছি। তো আমি এখন দুইটা পেজ তৈরি করবো। এক্সটার্নাল সিএসএস এর সিস্টেমটা হবে কি, দুই ধরনের পেজ থাকবে, এইচটিএমএল এর জন্য আলাদা পেজ, সিএসএস এর জন্য আলাদা পেজ। তাহলে আগে দুইটা পেজ আমরা তৈরি করে নিই। তো এইচটিএমএল এর যে পেজটা, এটা নাম দিচ্ছি ইন্ডেক্স ডট এইচটিএমএল, সেভ করে নিলাম। আচ্ছা, এই নামে অলরেডি একটা আছে, প্রবলেমটা হচ্ছে আমি তো এই ফোল্ডারটা ভিতরে রাখবো। ওকে, তো এটা তৈরি করা শেষ। আমরা এখন নেক্সট যে কাজটা করব, আমরা আরেকটা ফাইল তৈরি করছি, এগুলাকে আমরা চাইলে বাদ দিয়ে দিতে পারি। এখন এই পেজটাকে সেভ করব। এই পেজটা একটা নাম দিচ্ছি স্টাইল নামে, যেহেতু এখানে শুধু আমরা সিএসএস এর কোডগুলো লিখবো, এই পেজটা একটা নাম দিব হচ্ছে সিএসএস নামে। তাহলে এই হলো আমার দুইটা পেজ, এইচটিএমএল এর জন্য একটা পেজ, সিএসএস এর জন্য একটা পেজ। তার মানে এইচটিএমএল এর পেজে শুধু এইচটিএমএল এর কোড হবে, আর সিএসএস এর পেজে শুধু আমরা সিএসএস এর কোডগুলো লিখবো। তো সর্বপ্রথম আমরা একটা কাজ করি, এইচটিএমএল এর যে 5 যে স্ট্রাকচার ওটাকে কমপ্লিট করি। ওকে, তার মানে এখানে আমি ওই যে বেসিক কোডগুলো আপনি দেখাচ্ছি, H1 ট্যাগ দিয়ে ধরুন কোনো একটা কিছু লিখলাম বাংলাদেশ, এবং সেভ করলাম। এবং যথাযথভাবে আমি যদি আবার রিফ্রেশ করি, বেসিক যে স্ট্রাকচারটা ওইটাই আসতেছে, কিন্তু এখন এটাকে আমরা মডিফাই করব। তো মডিফাই করার জন্য তো আমরা তো আর এইচটিএমএল, যেহেতু আমরা সিএসএস এর জন্য আলাদা পেজ বানাইছি, সিএসএস এর কোডগুলো হচ্ছে আমরা এইখানে লিখব। তো এখন আমাদের সিএসএস এর কোডগুলা এখানে লিখি, কিন্তু আসলে কাজ করবে না। কেন কাজ করবে না একটু বলছি। তো এটা পরেই বলি আপাতত। যেমন H1 ট্যাগটা নিলাম, আমার সিলেক্টর হচ্ছে এখানে H1 ট্যাগ হচ্ছে আমার সিলেক্টর। একইভাবে কালার করতে আছি, এর জন্য লিখলাম কালার, কি কালার, ধরেন আগের মতোই রেড কালার নিচ্ছি, সেভ করলাম। এবং ব্রাউজারে গিয়ে আমি একটু রিফ্রেশ করি, দেন কাজ করবে না। কেন কাজ করছে না? কারণ বিষয়টা তো হচ্ছে এরকম যে আমার তো দুইটা পেজ, এইচটিএমএল এর জন্য আলাদা, সিএসএস এর জন্য আবার আলাদা,
কিন্তু এই দুইটা পেজের সাথে কিন্তু এই দুইটা পেজে আমি এখন পর্যন্ত কোনো লিঙ্ক করি নাই। যদি সম্পর্ক তৈরি না করি তাহলে দুইটা পেজের কোড দুই জায়গায় বর্ণনা করতেছে, কাজ করবে না তো। তাই আমাদের যে কাজটা করতে হবে, আমি আবার বলছি, আমরা দুইটা পেজ তৈরি করব। একটা হচ্ছে HTML এর জন্য আলাদা, HTML পেজে শুধু HTML এর কোডগুলো হবে, আর একটা পেজ তৈরি করব CSS এর জন্য, আর CSS এর পেজে শুধু CSS এর কোডগুলোই বর্ণনা করা থাকবে। হ্যাঁ, তো CSS এর যে পেজ এখানে আমরা লিখলাম, বাট দুইটা পেজের সাথে দুইটা পেজে এখন লিঙ্ক করতে হবে। তো লিঙ্ক করার জন্য আমরা করতে হবে এরকম লিঙ্ক REL এর ভিডিও লিখতে হবে স্টাইল শিট। টাইপটা উল্লেখ করতে হবে কি ধরনের টাইপ। আমরা টেক্সট বাই CSS নিয়ে কাজ করছি, সরি বানাম ভুল হয়েছে এখানে, টেক্সট বাই CSS এটা না লিখলেও কাজ করে এখন, যেহেতু আমরা HTML5 অ্যাডভান্স নিয়ে কাজ করতেছি বা CSS ও অ্যাডভান্স নিয়ে কাজ করতেছি। আচ্ছা, লিঙ্ক করবো হচ্ছে href এর মাধ্যমে, ওই যে HTML এর যে লিঙ্কের যে বিষয়টা ওইটাই এটা। ওকে, তাহলে পেজের কি নাম style.css। এটা যদি বানাম ভুল করেন, পেজের কোনো বানাম ভুল করলে কিন্তু কাজ করবে না, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। সেভ করি, এখন দেখি কাজ করি কিনা। তাহলে H1 থেকে আমরা CSS এর অপশনে কী করছি, জাস্ট কালারটা রেড করে দিচ্ছি। তো চলুন আমরা একটু রিফ্রেশ করে দেখি কালার রেড হয় কিনা। হ্যাঁ, কালার যেহেতু রেড হয়েছে তাহলে আমরা বলতে পারছি যে এটা আসলে কাজ করছে। তখন এখন এই আমরা যেভাবে কাজ করছিলাম, আপনি চাইলে এখন ডিফারেন্স ওয়েতেও কাজ করতে পারেন। যেমন এখন আমি H1 দিয়েই আরেকটা কাজ করি, H1 দিয়ে আমি আবার বাংলাদেশ লিখলাম এবং আবার যদি রিফ্রেশ করি বাংলাদেশ লেখাটা আবার আসতেছে, তাই না? তো আমি যদি এখন চাই যে এই বাংলাদেশ লেখাটা রেড হবে না, H1 ঠিক আছে, এটা একটু ডিফারেন্স কিছু হবে, তাহলে আমরা ওই যে আইডি সিলেক্টর বা ক্লাস সিলেক্টর ওইভাবে ইউজ করতে পারি। যদি আমরা ক্লাস ইউজ করি, ক্লাসের একটা নাম দিলাম ধরে সাপোজ PP, সেভ করলাম, এতে যাচ্ছি, যেহেতু ক্লাস তাহলে আমরা কি ইউজ করব, ডট ইউজ করব। PP কি করব, এটা ধরেন আমি কালারটা একটু ডিফারেন্ট কিছু করতে আছি, তাহলে এটা কালারটা কি দিব, কালারটা এখান থেকে ধরেন আমি এই কালারটা দিয়ে দিচ্ছি, সেভ অ্যান্ড রিফ্রেশ। দেখতে পাচ্ছি এটার জন্য আবার একটা আলাদা কালার হয়ে গেছে। আমি একটু জুম করে দিই। তার মানে এই যে আইডি সিলেক্টর, ক্লাস সিলেক্টর যা যা আছে সবগুলোই জাস্ট এখানে কি ডিফারেন্সটা কি পাচ্ছেন, অর্থাৎ আগেরটাতে আমরা CSS এর কোডগুলো HTML পেজে লিখেছিলাম, বাট এখন যে কাজটা করতেছি CSS এর পেজটা HTML পেজে কিন্তু আর নাই, CSS এর জন্য আমরা আলাদা পেজ তৈরি করছি এবং ওইখানে আমরা বাকি কোডগুলো স্টেপ বাই স্টেপ বর্ণনা করছি। তো এই হচ্ছে এক্সটার্নাল পেজ এটা আর কি। আর এর আগে যে আপনাদের যে সিম্পলটা দেখাইছিলাম সেটা হচ্ছে ইন্টারনাল। তাহলে এখন পর্যন্ত আমরা দুই ধরনের ডিজাইন দেখলাম, এক্সটার্নাল আর হচ্ছে ইন্টারনাল। তার মানে আমাদের দুইটা টপিক কমপ্লিট হয়ে গেছে, যে এক্সটার্নাল আর একটা হচ্ছে ইন্টারনাল। তো আমরা নেক্সট যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ইনলাইনটা অলরেডি আমি আপনাদের ক্লাসে আলোচনা করে ফেলেছি। কোথায় আলোচনা করেছি, যে HTML বোঝাতে গিয়ে কিন্তু আমি আলোচনা করেছি। যেমন আমি একটু দেখালে আপনাদের মনে হবে, যেমন ধরেন আমি এখান থেকে পি দিয়ে একটা পি না, আসলে সব কিছু তো আপনি ব্যবহার করতে পারবেন। ধরুন আমি কিছু একটা সামথিং এমনি একটা কিছু রাইট করলাম, হ্যাঁ, তো সেভ অ্যান্ড আমি যদি এটাকে রিফ্রেশ করি আসছে। ওকে, এখন ওই যে CSS এর কোডগুলাই যদি একই লাইনে লাইন, দেখেন কথার অর্থটা এখানে আছে, লাইন একই লাইনে, অর্থাৎ একটা লাইনের ভিতরেই HTML এর যে কোড বা ট্যাগ, এই ট্যাগের ভিতরে যখন আপনি CSS এর কোডগুলা ইমপ্লিমেন্ট করবেন তখনই সেটা হয়ে যাবে ইনলাইন। আর সেটা করার জন্য আমরা স্টাইল নামে একটা অ্যাট্রিবিউট ছিল, ওইটা ইউজ করতাম। তাহলে যে যে কাজ করছে এই কাজগুলো আমি এখন দেখি। যেমন আমরা দুইটা আপাতত প্রপার্টি আর ভ্যালু নিয়ে কাজ করছি, একটা হচ্ছে কালার। যেমন আমি এটা একটা কালার দিব, কি কালার করতে চাই, যেমন এখান থেকে আমি দিয়ে দিলাম, যে উল্লেখ করলাম যে আমি এই কালারটা মনে হয় এখন পর্যন্ত কোনো ইউজ করা হয় নাই। আচ্ছা, এই কালারটা ইউজ করছি, এই গেল একটা কালার। আমরা সেমিকোলন ইউজ করতে হবে অবশ্যই, কারণ আমরা CSS এর কোডগুলোতেও কিন্তু দেখেন সেমিকোলন ইউজ করছি। ওকে, একটা প্রপার্টি গেলো কালার, এবং এটা চাচ্ছি যেন মাঝখানে চলে আসে, তার আমরা লিখতে পারি ট্যাক্স অ্যালাইন, এটা দিয়ে দিলাম হচ্ছে সেন্টার, সেভ করলাম। তাহলে এখন যে কোডটা করছি সেটা হচ্ছে ইনলাইন CSS। ওকে, তাহলে দেখি কি পরিবর্তন আসলো। দেখতে পাচ্ছি লেখার কালারও পরিবর্তন হয়েছে এবং এটা সেন্টার পজিশনে চলে আসলো। তো এখন যে মেথডটা দেখাইলাম সেটা হচ্ছে আপনার ইনলাইন CSS। তো আমরা দেখি যে এই কয়েকটা জিনিস আমি কভার করলাম, এক্সটার্নাল, ইন্টারনাল CSS আর হচ্ছে ইনলাইন CSS। আমি এই শিটটা আপনি দিয়ে দিচ্ছি ডিসক্রিপশন বক্সে, আপনি ওইখান থেকে এটা নিয়ে নেবেন, দেখে দেখে আপনার কাজ করতে আপনাদের সুবিধা হবে, খুব ভালো আশা করি। তো এখানে যে উদাহরণটা আমি দেখালাম এটাই এখানে একটু সুন্দর করে দেওয়া আছে, এই জিনিসগুলোই ইন্টারনাল CSS। এই যে এক্সটার্নালের ক্ষেত্রে কী বুঝাইছে এখানে দেখেন, যে HTML এর কোডগুলো তো আছেই, আর
আরেকটা ফাইল বানাইছে সিএসএস নামে, যেখানে হচ্ছে আমরা লিখলাম, এবং এই পেজের সাথে কি পেজটার নাম মাই স্টাইল ডট সিএসএস, এবং এই জায়গায় এখানে এটা লিঙ্ক করে দিছে, এই আর কি, যেটা আমি এখন দেখালাম। আর ইন্টারনাল সিএসএস কী করলো, যে এইটা হচ্ছে টোটালটা একটা এসটিএমএল পেজ, এই এসটিএমএল পেজে বডি সেকশনে হচ্ছে কোডগুলো লিখলো, আর সিএসএস কোডগুলো হচ্ছে হ্যাড বা স্টাইলের ভিতরে, মানে হ্যাড সেকশনের ভিতরে স্টাইল ট্যাগের সাহায্যে বা স্টাইল ট্যাগের ভিতরে সিএসএস কোডগুলো বর্ণনা করছে। যেহেতু একই পেজে, একটা পেজের মধ্যে এসটিএমএল পেজে কোডগুলো বর্ণনা করছে ভিতরে, তার মানে হচ্ছে ইন্টারনাল, আর আগের কোডটা হচ্ছে বাহিরে, তার জন্য এটাকে বলতেছি আমরা এক্সটার্নাল। আর ইনলাইন সিএসএস এর একটা উদাহরণ আমরা অলরেডি দেখছি, যেটা হচ্ছে যে স্টাইল ট্যাগ ব্যবহার করে যে যখন সিএসএস এর কোডগুলো ইউজ করি, সেটা হচ্ছে ইনলাইন সিএসএস। আর মাল্টিপল স্টাইল শিটটা বলতে কি, মানে অলরেডি দেখেন আমরা কিন্তু এখন আর একটা ফর্মুলা কাজ করি না, যেমন এই পেজের সাথে এই পেজে লিঙ্ক করা হয়েছে, তার মানে এটা হচ্ছে এক্সটার্নাল সিএসএস, এবং এক্সটার্নাল সিএসএস এর ভিতরে আবার কি করলাম, স্টাইল ট্যাগের মাধ্যমে কোড করলাম, তাহলে এটা কি হয়ে গেল, ইনলাইন সিএসএস। হ্যাঁ, ইনলাইন সিএসএস হয়ে গেল। তার মানে কয়টা ইউজ করলাম, দুইটা ডিজাইন ইউজ করলাম। এখন ইচ্ছা করলে আমি কিন্তু এখানে আবার ইন্টারনাল সিএসএস কোডও কিন্তু ইচ্ছা করে লিখতে পারবো। তো যেমন একটা উদাহরণ দেখাই, এখানে ধরেন ইন্টারনাল কোডের সিস্টেমটা কী ছিল, যে স্টাইল ট্যাগ শুরু, স্টাইল ট্যাগ শেষ, এটার ভিতরে সিএসএস কোডগুলো লিখতে হয়, তাই তো। এখন ধরেন আমি এইটার একটা করি, একটা ক্লাস নিয়ে নিই, ক্লাসও নিতে পারি, চাইলে কিন্তু আইডিও নিতে পারি। আচ্ছা, একটা যেহেতু ক্লাস নিচ্ছে, আমি এটা আইডি নিচ্ছি। আইডির কী নাম দেওয়া আছে, এটার নাম ধরেন আমি আইডি দিলাম হচ্ছে PART লিখলাম, পিডিএন লিখলাম, জান। ওকে, এটা আইডির নাম হচ্ছে পিডিএন। তাহলে স্টাইল ট্যাগ শুরু, স্টাইল ট্যাগ শেষ, যেহেতু আমি ক্লাস না নিয়ে আইডি নিছি, তাহলে আইডি নিলে আমরা জানি কি ইউজ করতে হয়, হ্যাশ ইউজ করতে হয়। তাহলে এর নাম হচ্ছে পিডিএন। তাহলে এটা কী করবো, এই জিনিসটা আমি একটু বলে দিতে আছি। তাহলে আমি জাস্ট কালার টালার কিছু করবো না, জাস্ট এটা মাঝখানে আনতে আছে, এর জন্য লিখলাম হচ্ছে ট্যাক্স অ্যালাইন সেন্টার, এবং সেভ করলাম, ব্রাউজারে যাই, রিফ্রেশ করে দিলাম। তাহলে এখন কি হলো দেখেন তো, অর্থাৎ একটা এখানে আমরা 3 ধরনের স্টাইল ইউজ করছি। হ্যাঁ, এক্সটার্নালের ডিজাইনও আছে, ইনলাইনেরও আছে, ইন্টারনালও আছে। হ্যাঁ, তার মানে এই যে 3 ধরনের ডিজাইন বা 2 ধরনের ডিজাইন করে আপনি এই সিস্টেমটাকে বলা হচ্ছে মাল্টিপল স্টাইল শিট। এ হচ্ছে বেসিক বিষয়, এবং আজকে মূলত আমরা যে জিনিসটা কভার করলাম সেটা হচ্ছে সিলেক্টরটা কী, এবং সিলেক্টর কত ধরনের সিলেক্টর আছে, 2 ধরনের সিলেক্টর, আইডি সিলেক্টর আর হচ্ছে ক্লাস সিলেক্টর। আইডি ইউজ করলে হ্যাশ ব্যবহার করতে হবে, ক্লাস ইউজ করলে ডট ইউজ করতে হবে। আর দেখলাম যে সিএসএসে কোডিং করা স্টাইল কয় ধরনের আছে, 3 ধরনের স্টাইল আছে। ইন্টারনাল, যেটা হচ্ছে এসটিএমএল পেজের ভিতরে সিএসএস কোডগুলো করলে সেটা বলা হয় ইন্টারনাল, যেটা আমরা কোডগুলো বর্ণনা করি, হ্যাড সেকশন শুরু, হ্যাড ট্যাগ শুরু, হ্যাড ট্যাগ শেষ, ভিতরে স্টাইল ট্যাগ শুরু, স্টাইল ট্যাগ শেষ, এরপরে সিএসএস কোডগুলো আমরা লিখি। এক্সটার্নালের ডিজাইনটা হচ্ছে এরকম, এসটিএমএলের জন্য আলাদা পেজ, সিএসএস এর জন্য আলাদা পেজ, এবং 2টা পেজের সাথে লিঙ্ক করে এসটিএমএল এর কোডগুলো শুধু এসটিএমএল পেজে, সিএসএস পেজগুলো সিএসএস এর কোডগুলো শুধু সিএসএস এর পেজে। আর ইনলাইন সিএসএস এর যেটা দেখলাম, অর্থাৎ এই যে এই সিস্টেমটা আমরা যেটা বললাম, যে একটা এসটিএমএল ট্যাগের ভিতরে স্টাইল ট্যাগের সাহায্যে যখন সিএসএস কোডগুলো বর্ণনা করি, সেটা বলা হয় ইনলাইন সিএসএস, এবং সবগুলো মিক্সচার করে আমরা যেটা বলতে পারি সেটা হলো মাল্টিপল স্টাইল সিস্টেম। তো এই ছিল আজকের বেসিক বিষয়। নেক্সট ক্লাসে আমরা আরও কিছু নতুন নতুন জিনিস নিয়ে আলোচনা করব। আজকে এই পর্যন্ত রাখছি।